কুয়াশাচ্ছন্ন এক সকালে মানুষজন এখানে আসতে শুরু করেছিল। ক্রমান্বয়ে অনেকটা সূর্যদিন হয়ে উঠেছে, কিন্তু মানুষের প্রবেশ কিন্তু বেড়েই চলেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে শহীদদের, বুদ্ধিজীবী শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আসছে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী ও পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এখানে যারা এসেছেন তারা কিন্তু একটি কথাই বারবার বলার চেষ্টা করেছেন, 1971 সালে পাকিস্তানি বাহিনী যে নৃশংস হত্যা চালিয়েছিলেন তা ভুলবার নয়, এবং যেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন তাদের যে প্রত্যয়, তাদের যে মন্ত্র, সেটি বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে চান। দর্শক, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে দিয়েছিল এই বুদ্ধিজীবীরাই। 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে শুরু, তারপর ক্রমান্বয়ে এগিয়েছিলেন। তারপর আমরা দেখেছি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, দিশাহীন মানুষ পথ খুঁজে পেয়েছিলেন, তারপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দর্শক, আমরা আছি রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এখানে সকাল থেকেই বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন শ্রদ্ধা জানাচ্ছে। সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাযোগে মেতে উঠে পাক বাহিনী এবং তাদের দূষর রাজাকাররা। পাকিস্তানিরা চেয়েছিল এদেশের মেধাকে হত্যা করেছিল। সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা ইন্ডিয়ান ক্যাডেট স্কুল M.A. মান্নান, দর্শক, শ্রদ্ধা নিবেদন চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন বার্তা 24 ফেসবুক লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। ক্রমান্বয়ে এখানে মানুষের প্রবেশ কিন্তু বেড়েই চলেছে।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছেন শহীদ পরিবারের সদস্যরাও। বঙ্গবন্ধুর বাংলাদেশকে হুমকি দিবে। আজকে পাকিস্তানের অবস্থা চেয়ে দেখুন। একটি কথাই সবাই বারবার বলার চেষ্টা করেছেন, 1971 সালে পাকিস্তানি বাহিনী যেই নৃশংস হত্যা চালিয়েছিলেন তা ভুলবার নয়, এবং যেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের যেই প্রত্যয়, তাদের যেই মন্ত্র, সেটি বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা। আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের নেতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে এসেছেন। দর্শক, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে দিয়েছিল এই বুদ্ধিজীবীরাই। 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে শুরু, তারপর ক্রমান্বয়ে এগিয়ে গিয়েছিল। তারপর আমরা দেখেছি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, দিশাহীন মানুষ পথ খুঁজে পেয়েছিল। তারপর আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর 9 মাস জুড়ে পাকিস্তানি বাহিনীর এক নরহত্যা চালিয়েছিল। 25শে মার্চ থেকে শুরু, ক্রমান্বয়ে পুরো 9 মাস জুড়ে তারা বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে মেতে ওঠে পাক বাহিনী এবং তাদের দোসর রাজাকাররা। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের সাহিত্য সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের শেষ সময়, বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানিরা তাদের পরাজয় সম্পর্কে যখন আজ করতে পারে, মুক্তিবাহিনী যখন বীর বিক্রমে পাকিস্তানি সেনাদের আক্রমণ একের পর এক উড়িয়ে দিচ্ছিল, তখন দিশেহারা হয়ে পড়ে বর্বর পাকিস্তানিরা। পরাজয়ের চরম প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ওঠে ওরা। তাকে নতুন এক ঝড়। 1971 সালের ডিসেম্বরের 4 তারিখ থেকে ঢাকায় নতুন করে কারফিউ জারি করা হয়। ডিসেম্বরের 10 তারিখ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হয়। মূলত 14 ডিসেম্বর পরিকল্পনার মূল অংশ বাস্তবায়ন করা হয়। হত্যা করা হয় অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের। পাকিস্তানি সেনাবাহিনীরা এই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। আমরা একজন মুক্তিযুদ্ধের সাথে কথা বলার চেষ্টা করি। সেদিন আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল না, এখানে শত শত লাশ ছিল। আমরা দেখি
মানে আপনি তাকালে আপনার অডিওটা আমার ভিজুয়ালটা ইয়ে হয়ে যাচ্ছে আপনি সাইড আমার দেখা রায়বাজার পদ্মভূমি এই পৃথিবীকে আমরা দেখাতে পারি এখানে ছিল সেদিন 16ই ডিসেম্বর আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল 5টি ছবি দেখেন এখন এটা ভারতীয় এক সাংবাদিক ততক্ষণে আমাদের প্রতিযোগিতার লালগুলা উত্তোলন হয়ে গেছে 11ই ডিসেম্বর আমার বাড়িটাই রায়বাজার বধ্যভূমির পাশে আমি দেখেছি রায়বাজার বধ্যভূমিতে 11ই ডিসেম্বর আমাকে গ্রেফতার করা হলো এখানে আদালতে এবং অলৌকিকভাবে আমি বেঁচে আছি এখন সে কাহিনী আমার বইয়ের ভিতরে আমি দেখেছি আমি আপনার মাধ্যমে আমি এই দেশের আপাময় জনগণ এবং সরকারকে বলতে চাই যে বরযাত্রার সাথে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হতো কারণ 11ই ডিসেম্বর মুক্তিবাহিনীরা পুরো ঢাকা ঘেরাও করে রেখেছিল এখানে কিন্তু রাজাকার আসতে রাতে ভয় পাইতো সেই দৃশ্য সেই বরযাত্রী কিন্তু সংরক্ষণ করা হয় নাই এই ব্যর্থতা আমাদের আমরা পৃথিবীকে দেখাইতে পারি নাই রায়েরবাজার বধ্যভূমির প্রকৃত চিত্র এবং রায়েরবাজার বধ্যভূমিতে যে বটগাছের সাথে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হতো আমাদের শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা জানতে পারতেছে না তাদের বাবাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এই ব্যর্থতা আমাদের এই গ্লানি আমাদেরকে আপনি দাবি করছেন আপনি একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি যে সেদিনকার ঘটনা তখন আপনি কোথায় ছিলেন আমি এই রায়েরবাজার বধ্যভূমির পাশেই আমার বাড়ি আমি এই রায়েরবাজার বধ্যভূমিতে তখন এখানে ওরা এরা রায়েরবাজার রাজাকার কেন আক্রমণ সেখান থেকে আমাদের এখানে আমি যখন আমি রায়েরবাজার আমি নিজে মাছ ধরতে পরে আমি তখন আমি এখানে দেখি ছোট লাশ এবং এই রায়েরবাজার বধ্যভূমির লাশ এখানে এখন দেখবেন আমরা তো ঘটনাগুলো জানি তাহলে এখন আপনি আপনাদের চাওয়াটা কি আমাদের চাওয়া আগামী প্রজন্মের সামনে এবং সন্তানদের সামনে যে বরযাত্রীতে সেই বরযাত্রী সংরক্ষণ করে তাদের সন্তানদের সামনে তুলে ধরা হোক এই সেই চিহ্নিত বরযাত যেখানে মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তে মাখা এই বরযাত্রী এখনো অবৈধ দখলদার এই রায়বাজার বধ্যভূমির পাশে আপনি যদি আমাকে বলছেন যে এখন নতুন প্রজন্মরা দেশ গড়ার কাজে কিভাবে অগ্রসর হবে আপনার একটি স্মৃতিস্তম্ভ বা একটা স্মৃতিসৌধ একটা স্মৃতির জায়গা সেখানে যদি আজকে যে উন্মুক্ত মানুষ দেখতে থাকে লাখো লাখো মানুষ এই পৃথিবী থেকে উজ্জীবিত হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে পারি তাহলে অহিংস বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে কি আসলে আমাদের যারা আগামী প্রজন্ম তারা কিভাবে কাজ করতে পারে আমরা প্রত্যেকেই যদি নিজের অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে লেখালেখি হয় পড়তে পারে এবং এইটাকে মনে ধারণ করতে পারে তাহলে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত হবে এবং ভয়ানক মুক্ত রাজাকার মুক্ত বাংলাদেশ একটা বৈধ যেমনটা জানাচ্ছিলেন যে উনি একমাত্র এই 14 সালে ডিসেম্বরে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা যে আপনি যে যেটা দাবি করছেন আজকে আমরা ফিরে যাই 71-এর রণাঙ্গনে মনে পড়ে সেই 71-এর
বিদেশীয় দুষ্কর পাকিস্তানি হানাদার বাহিনী উনি একমাত্র সাথে যারা দর্শক যেমনটা জানাচ্ছেন উনি যে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করে বাংলার পতাকাকে উনি আঘাত এনেছিল। বেঁচে গিয়েছিলেন। সেই জামাতে আমরা কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনি একমাত্র যেদিন বেঁচে গিয়েছিলেন, জি, কিভাবে কি হয়েছিল ওই দিনের ঘটনাটা? আমার বাড়িটা রায়ের বাজার বদ্ধভূমির পাশে। এখান থেকে আমি মাছ ধরতে আসি। এখানে বাড়িতে খাওয়া ছিল না, কিছুই ছিল না। সান্ধ্য আইন চলতেছিল 11ই ডিসেম্বর। তখন রাজাকাররা ভাবে, কারণ পাশেই ছিল রাজাকার ক্যাম্প, ওরা ভাবছিল যে আমাদের বোধহয় যে কোনো মুহূর্তে ঢাকা আক্রমণ করার মুক্তিযোদ্ধারা প্রস্তুত ছিল এবং ঢাকা কিন্তু সেদিন ঘেরাও ছিল। ওদের ধারণা ছিল মুক্তিযোদ্ধারা তাদের ক্যাম্প আক্রমণ করেছে, তখন রাজাকাররা মেশিন গান নিয়ে আমাদের উপরে আক্রমণ করে এবং আমি সেখানে গ্রেপ্তার হই। কথা বলুন তো, একটু কথা বলুন। তারপর কি হয়েছিল? তারপর আমাকে ধরে নিয়ে গেল রায়েরবাজার ক্যাম্পে। সেখানে অমানসিক অত্যাচার করে পরবর্তীতে জমির সার্জেন্ট নামে একজন সার্জেন্ট ছিল আমার পরিচিত, উনি আমাকে চিনত, পরে আমাকে ওখান থেকে ছেড়ে দেন। ওইদিন আপনার সাথে আর কারা কারা ছিল মূলত? আমার সাথে 4 জন ছিল। দুইজন এখন, একজন মারা গেছে আমার বড় ভাই, আর একজন কুয়েতে আছে, আর একজন বর্তমানে ঢাকায় আছে, তার নাম শফিউল্লাহ। আমার বড় ভাইয়ের নামও শফিউল্লাহ। আমি একটি ব্যর্থতা নিয়ে ঘুরছি, যে বইটি আপনার হাতে দিয়েছি, এই বইটির ভিতরে অসংখ্য অজানা ঘটনা তুলে ধরেছি। এই রায়ের বাজার বদ্ধভূমিতে যে দৃশ্য আমার চোখে দেখেছি, সেই দৃশ্য আমি এই পৃথিবীকে দেখাতে পারিনি, কারণ তখন আমাদের সামনে ক্যামেরা ছিল না। 17 তারিখে ভারতীয় এক সাংবাদিক যে ছবিটি তুলেছে, আমরা এখন রায়ের বাজার বদ্ধভূমির সেই ছবিটিই দেখি। কিন্তু আমরা কিন্তু এই 18 তারিখে রয়টার সাংবাদিক ছবি তুলেছে, সেই ছবিটা দেখি, প্রকৃত চিত্র আমার চোখে। কিন্তু এই রায়ের বাজার বদ্ধভূমিতে আনার আগে বুদ্ধিজীবীদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হতো, সেই একটি বটগাছ এখনো অরক্ষিত আছে, অবৈধ দখলদারদের অধীনে দখলকৃত। মুক্তিযুদ্ধের সরকার কেন এই বটগাছটি এখনো সংরক্ষণ করছে না, এটা আমার জাতির কাছে, সারা বিশ্বের কাছে প্রশ্ন। আমি একমাত্র ব্যক্তি এই রায়ের বাজার বদ্ধভূমি থেকে 16ই ডিসেম্বর অসংখ্য শহীদের লাশ উত্তোলন করেছিলাম। আমার বিশ্বাস ডক্টর আলিম চৌধুরী এবং বিখ্যাত সাংবাদিক সেলিনা পারভিনের লাশটিও আমার হাতে উত্তোলিত হয়েছে। কিন্তু আমি এই সরকারের কাছে, এই সরকারের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদেরকে দেখতে দেওয়া হোক, তাদের বাবাদেরকে কিভাবে হত্যা করে হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল এবং কোথায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং কোথায় এখানে লাশ ফেলা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী এই আজকের যে স্মৃতিস্তম্ভ, এখানে লাশ ফেলা হয়েছে কিন্তু প্রকৃত হত্যা করা হয়েছে। এই যে রায়ের বাজার যে বটগাছটি এখনো অবৈধ দখলদারদের অধীনে দখলকৃত অবস্থায় আছে, এই দখল মুক্ত করতে হবে, তবেই আমাদের রায়ের বাজার বদ্ধভূমির ইতিহাস পরিপূর্ণ হবে। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রবিউল আলম। উনি যেমনটা দাবি করেছিলেন যে একমাত্র উনি সেদিন 1971 সালের 14ই ডিসেম্বর যেই পাকিস্তানি বাহিনী যে বর্বর নরহত্যা চালিয়েছিল, সেদিন উনি বেঁচে গিয়েছিলেন। তবে উনি খুব রয়েছে যেই 1971 সালের 14ই ডিসেম্বর যেই বট গাছটির নিচে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, কিন্তু এখনো সেই বট গাছটি দখলদাররা দখল করে রেখেছে। বর্তমানে
দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বার্তা কিন্তু পরে ফেসবুক লাইভ। কুয়াশাচ্ছন্ন এক সকালে মানুষজন এখানে আসতে শুরু করেছিল, ক্রমান্বয়ে সূর্যদিন হয়ে উঠেছে, কিন্তু মানুষের প্রবেশ কিন্তু বেড়েই চলেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক নেতারা আসছেন, বিভিন্ন সংগঠনের নেতারা কিন্তু এখানে আসছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে এখানে কিন্তু আসছেন। এখানে আসছেন শহীদ পরিবারের সদস্যরা। একটি কথাই সবাই বারবার বলার চেষ্টা করেছেন, 1971 সালে পাকিস্তানি বাহিনী যে নৃশংস হত্যা চালিয়েছিল তা ভুলবার নয়, এবং যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের যেই প্রত্যয় মন্ত্র সেটি বুকে ধারণ করে বাংলাদেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, বাঙালি জাতীয়বাদী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে দিয়েছিল এই বুদ্ধিজীবীরাই। 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে শুরু, তারপর ক্রমান্বয়ে এগিয়েছিলেন। তারপর আমরা দেখেছি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, দিশাহীন মানুষ পথ খুঁজে পেয়েছিলেন, তারপর যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপর 9 মাস জুড়ে পাকিস্তানি বাহিনীর এক নরহত্যা চালিয়েছিল। পুরো 9 মাস জুড়ে তারা বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা যুদ্ধে মেতে ওঠে পাক বাহিনী এবং তাদের দূষর রাজাকাররা। মুক্তিযুদ্ধের শেষ সময় অর্থাৎ বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানিরা তাদের পরাজয় সম্পর্কে যখন আজ করতে পারে, মুক্তিবাহিনী যখন বীর বিক্রমে পাকিস্তানি সেনাদের আক্রমণ একের পর এক উড়িয়ে দিচ্ছিল, তখন দিশেহারা হয়ে পড়ে বর্বর পাকিস্তানিরা। পরাজয়ের চরম প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ওঠে তারা, তাকে নতুন এক চোখ। 1971 সালের ডিসেম্বরের 4 তারিখ থেকে ঢাকায় নতুন করে কারফিউ জারি করা হয়। ডিসেম্বরের 10 তারিখ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হয়। মূলত 14 ডিসেম্বরের পরিকল্পনার মূল অংশ বাস্তবায়ন হয়। অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় 200 মতো বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে ধরে নিয়ে গেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা। তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজার বাগ সহ অন্য আরও অনেক স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের উপর চলে বিপদ। পরে তাদের নৃশংসভাবে রায়ের বাজার এবং মিরপুরের বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়। এই দুটি স্থানকে বধ্যভূমি হিসেবে সংরক্ষিত। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন সাংবাদিক, অধ্যাপক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক 2 দিন পর 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশে অভ্যুদয় করে। বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞের স্মরণে বাঙালি জাতি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছে সেই বুদ্ধিজীবীদের। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, কুয়াশাচ্ছন্ন সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের সামনে।